পারবো আন্টি। আপনি শুধু আমাদের পাশে অভিভাবক হয়ে থাকেন। আমরা আমরা সব পারবো, ইনশাআল্লাহ। আরেকটা কথা, এখন কিন্তু আমি আর তোমার বান্ধবীর মা নই, তোমার শাশুড়ি। তাই আন্টি ডাকলে কিন্তু বকা দিব আমি। আদিবার মতো আমায় আম্মু রাখতে হবে বলে দিলাম আমি। মেহরিমা একটু লজ্জা পায় তার কথায়, সামতামতা করে বলে, আচ্ছা আন্টি। কথাটা বলে সে জিভে কামড় দেয়। তারপর হানিয়ার দিকে তাকিয়ে দেখে সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেহরিমা হুড়মুড়িয়ে বলে, সরি আম্মু। হানিয়া হেসে দেয়। তারপর দুজনে আরও কিছু কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে হানিয়া মেহরিমাকে একটা মেরুন রঙের শাড়ি পরতে দেয়। নতুন বউ তাই শাড়ি পরাটা আবশ্যক। হানিয়া নিচে চলে যায় ব্রেকফাস্ট আনতে, আর মেহরিমাকে শাড়ি পরে নিচে আসতে বলে। মেহরিমা শাড়িটা পরে মাথায় চুলগুলো মাছ বরাবর সিঁথি কেটে ছেড়ে দেয়। গোসল করায় চুলগুলো ভিজে থাকা ছেড়ে রেখেছে। মাথায় ঘোমটা দিয়ে নিচে নেমে আসে। জাহান, জাহিন আর জাবিয়ান তখন মর্নিং ওয়াক করে ফিরেছে বাসায়। কলিং বেল বাজার শব্দ শুনে মেহরিমা এগিয়ে যায় দরজা খুলতে। সে দরজা খুলে দিতে জাহান জাইনের সাথে কথা বলতে বলতে বাসা প্রবেশ করে। মেহরিমাকে খেয়াল করেনি সে। জাবিয়ানও ফোনে কথা বলতে বলতে ভেতরে চলে যায়। তারা তিনজন সোফায় গিয়ে বসতে মেহরিমা ডাইনিং টেবিল থেকে তিনজনের জন্য 3 গ্লাস পানি নিয়ে আসে। জাবিয়ানকে পানির গ্লাসটা এগিয়ে দিতে জাবিয়ান হালকা হেসে বলে, ধন্যবাদ মৌনি। মেহরিমা মুচকি হেসে জাহান আর জাইনের দিকে এগিয়ে যায়। জাইনকে পানিটা দিতে সেও বলে ওঠে, ধন্যবাদ ভাবি সাহেব। একটু টেনে টেনে দুষ্টুমি করে কথাটা বলে জাহিন। এদিকে জাহিনের ভাবি সাহেবা ডাক শুনে জাহান ফোন থেকে চোখ তুলে তার দিকে তাকায়। আর এই তাকানোটাই যেন তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। মেহরিমাকে আজ প্রথম শাড়ি পরা দেখেছে সে। শাড়ি পরে মেহরিমাকে এত মোহনীয় লাগছে যে জাহান পানির গ্লাসটা না দিয়ে হা করে তার দিকে তাকিয়ে আছে। মেহরিমা লজ্জা পেয়ে যায় জাহানের এমন করে তাকানোতে। তার চিবুক জোড়ায় রক্তিম আভা ছড়িয়ে পড়ে। আর চোখে জাহিনের দিকে তাকিয়ে দেখে সে মিটিয়ে হেসে তাকিয়ে আছে জাহিনের দিকে। এটা দেখে মেহরিমা আরও লজ্জা পেয়ে যায়। মেহরিমা গলা খাকারি দিয়ে মিনমিনিয়ে বলে, পানিটা নিন। জাহানের ঘোর তখনও ভাঙেনি। সে সম্মোহনী দৃষ্টি দিয়েই মেহরিমার হাত থেকে পানিটা নেয়। জাহান পানির গ্লাসটা নিতেই মেহরিমা ট্রেটা নিয়ে তড়িঘড়ি করে সেখান থেকে কিচেনে চলে যায়। তারা চলে যাওয়ার পর জাহানের ঘোর ভাঙে। সে চোখ নামিয়ে একবার হাতের গ্লাসটার দিকে তাকায়, আরেকবার তার বাবা আর ভাইয়ের দিকে তাকায়। জাবেন পরে বিষয়টা খেয়াল করেছে আর ফোন চালানোর বাহানায় মিটিমিটি হাসছে। বাবাকে হাসতে দেখে জাহানও লজ্জা পেয়ে যায়। জাইনের দিকে তাকিয়ে দেখে তার গুণধর ভাই দাঁত সবগুলো বের করে হাসছে। জাহান জানে জাহিনে এখন তাকে লজ্জার সাগরে ডুবিয়ে মরার পায়তারা করছে। তাই সে পানিটা এক ঢোকে শেষ করে সেখান থেকে উঠে হাঁটা লাগায় নিজের রুমের উদ্দেশ্যে। কয়েকটা সিঁড়ি উঠতেই নিচে বাবা আর ভাইয়ের হাসির আওয়াজ শুনতে পায়। তার মুখেও হাসি ফুটে ওঠে। মাথার পেছন দিকে চুলকাতে বিড়বিড়িয়ে বলে, হসপিটাল থেকে মাত্র ফিরল আফিফ। কলিং বেল দিতেই তাদের বাড়ির হেল্পিং হ্যান্ড মহিলাটি দরজা খুলে দেয়। তার কাছে মায়ের ও স্ত্রীর কথা জানতে চাইলে সে জানায় আজ শাশুড়ি তার একমাত্র পুত্রবধূকে নিয়ে কি জানি করছে। কাজটা করার ইচ্ছে প্রথমে রাহাই প্রকাশ করেছে বলে আফরা দ্বিগুণ উৎসাহ নিয়ে তাকে সাহায্য করেছে। হেল্পিং হ্যান্ডের কাছে এমন উদ্ভট কথা শুনতে পেয়ে আফিফের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। কি করতে চাইছে মেয়েটা, তাও আবার কিচেনে? আম্মুর আবার তাকে শেখাচ্ছে, তার মানে মামলা বড়সড় কিছু? সে জিজ্ঞেস করে, আপনি দেখেননি খালা ওরা দুইজন কি করছে? না গো আফিফ বাবা, আমারে তো রান্নাঘরেই ঢুকবার দিতেছে না। ওহ। আফিফ আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করে না। তার মা যখন রাহার সাথে আছে তখন কোনো গোলমাল হওয়ার চান্স নেই। সে নিজের ঘরে যাওয়ার আগে কাজের খালাকে বলে, খালা আমাকে একটা কফি দিয়ে যেন প্লিজ, মাথাটা প্রচন্ড ধরেছে। আচ্ছা বাবা, তুমি যাইয়া ফ্রেশ হইয়া লও, আমি তোমার কফি নিয়ে আইতাছি। কাজের খালার ভুলভাল ইংরেজি শুনে আফিফের হাসি পায় বটে, কিন্তু সে হাসে না। হাসলে খালা লজ্জা পাবে আর তাকে অপমানও করা হবে। আফিফ তার কথার সম্মতি দিয়ে চলে যায় নিজের ঘরে। ব্যাগটা রেখে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে শাওয়ার নিতে। যদিও গাটা ম্যাচ করছে জ্বর আসার পূর্বাভাস, তাও সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর একটা ওয়ার্ম শাওয়ার না নিলে ক্লান্তিটা যেন রয়ে যায় শরীরে। শাওয়ার নিয়ে চুল মুছতে বের হয়ে আসে আফিফ। টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে এসে সোফায় গা এলিয়ে দেয়। মাথা ব্যথায় ছেড়ে যাচ্ছে। নিজের হাত দিয়ে নিজের মাথায় হালকা করে ম্যাসাজ করতে থাকে।
তখনই রুমে আসে রাহা। টুকটুক করে কফির কাপটা নিয়ে এগিয়ে আসে আফিফের দিকে। আফিফ তখন চোখ বন্ধ করে তার মাথা মাসাজ করে। রাহা হালকা করে গলা খাকারি দিয়ে বলে, আপনার কফি। আফিফ চমকে ওঠে রাহার কণ্ঠ শুনে। বাবার আদরে দুলালি হওয়ায় কিচেনের ধারে কাছেও যেতে দিত না রাহাত তাকে। নিজের পানিটা পর্যন্ত গড়িয়ে খায় না সে। সেই রাহা আফিফের জন্য কফি নিয়ে এসেছে, বিষয়টা তার কাছে বিস্ময়করই বটে। সে হা করে একবার রাহার দিকে আরেকবার তার হাতের মগটার দিকে তাকায়। রাহা তার এমন রিয়াকশন শুনে একটু বিরক্ত অস্বস্তি বোধ করে। সে বলে, কি হলো ধরুন। আফিফ থতমত খেয়ে কফির মগটা হাতে তুলে নেয়। রাহাকে বলে, থ্যাঙ্কস। মেনশন নট। আফিফ একটা সিপ নেয় কফির। এক চুমুক খেয়ে সে বুঝে গিয়েছে কফিটা তার মা বা কাজের খালা বানায়নি, একদমই ভিন্ন স্বাদ কফিটার। পরপর আরও কয়েকবার চুমুক দেওয়ার পর সে শুনতে পায় তার সামনে দাঁড়ানো রমণীটি বলছে, কেমন হয়েছে কফিটা? আফিফ রাহার দিকে তাকিয়ে দেখে রাহা বেশ উদ্গ্রীব হয়ে আছে উত্তরটা জানার জন্য। তার মানে কফিটা সে বানিয়েছে? আফিফ রাহাকে জিজ্ঞেস করে। আপনি বানিয়েছেন কফিটা? রাহা কয়েকবার মাথা উপর নিচ করে, তার মানে সে বানিয়েছে। এবং সে এখন জানতে চেয়েছে কেমন হয়েছে কফিটা খেতে। আফিফ কথাটা শুনে মুখটা বেশ গম্ভীর করে নেয়। হঠাৎ করে এমন গম্ভীর মুখাবয়ব করায় রাহা ধরেই নেয় খেতে হয়তো ভালো হয়নি কফিটা। মুখটা মলিন করে বলে, ভালো হয়নি তাই না? আই এম সরি। আসলে আমি কখনো এসব করিনি তো, তাই এমনটা হয়েছে। আন্টি আমায় হেল্প করেছে, তাও দিন আমায় মগটা, আমি চেঞ্জ করে আন্টির হাতে বানানো কফি নিয়ে আসছি। রাহা কথাটা শেষ করে আফিফের হাত থেকে কফির মগটা নিতে গেলে আফিফ সাথে সাথে মগটা সরিয়ে ফেলে। তার এমন কাজে রাহার কপালে ভাঁজ পড়ে। সে ভ্রু কুঁচকে বলে, কি হলো দিন, সরালেন কেন? আফিফ তাকে পাল্টা প্রশ্ন করে, আমি কি একবারও বলেছি খারাপ হয়েছে খেতে? না বলেননি, কিন্তু আপনার চোখ মুখ তো অন্য কিছু বলছে। তা কি বলছো শুনি একটু। বেশ হেয়ালি করে বলে আফিফ। আফিফের এমন হেয়ালিপূর্ণ কথা রাহার কেন জানি রাগ হয়। সে তার কোমরে দুই হাত রেখে বলে, আপনার চোখ মুখ বলছে কফিটা ভালো হয়নি, এখন দেন মগটা আমার কাছে। লাস্টের কথাটা বেশ ধমকে সুরে বলে রাহা। আফিফ তার এমন ধমক শুনে অবাক হয়ে যায়। তার চেয়ে গুনে গুনে 8.5 বছরের এক পুচকি কিনা তাকে ধমকাচ্ছে। বিষয়টা বেশ মজার লাগলো। আফিফ কফিতে আরেকবার চুমু দিয়ে বলে, বাহ, তুমি দেখি রাগও করতে জানো। তা শুনো পুচকি মেয়ে, বেশি রাগ করা স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো না। চুল পড়ে গিয়ে অকালেই বুড়ি হয়ে যাবে। তখন আমাকে লোকে বলবে এত সুন্দর হাজবেন্ড ডাক্তারের। প্রথমে তো পুচকি, পরে আবার টেকো বউ। আফিফের একের পর এক কথায় রাহার পিনপিনে রাগটা দাবানলের মতো রূপ নেয়। সে তার ওড়নাটা কোমরের একপাশে গিঁট দিয়ে আফিফের কাছে এগিয়ে এসে তার চুল টেনে ধরে। আফিফ রাহার এহেন কাজে হতভম্ব হয়ে যায়। মেয়েটা এতটা রেগে যাবে সে ভাবেনি। রাহা আফিফের চুল টানতে টানতে বলে, অসভ্য ডাক্তার, আমায় পুচকি আর টেকো বলেন? সাহস তো কম না। আজ আপনাকে আমি টেকো বানিয়ে ছাড়বো। রাহা চুল টেনে দেয়ায় আফিফের অবশ্য ভালোই লাগছে। আগে আদিবা এমন করে চুল টেনে দিত যখন তার মাথা ব্যথা করত, আর আজ রাহা নিজের অজান্তে আফিফকে প্রশান্তি দিচ্ছে। আফিফ তার ঘাড়ের দিকে ইশারা করে বলে, ঘাড়ের দিকে চুলগুলো একটু টেনে দাও তো। বাহ, তোমার হাতে তো জাদু আছে, আমার মাথা ব্যথা চলে যাচ্ছে। আফিফের মাথা ব্যথা শুনে রাহার হাত জোড়া থেমে যায়। মনের মধ্যে খারাপ লাগা কাজ করে। লোকটা সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করে এসে একটু রেস্ট নিচ্ছিল, আর সে কিনা তার শরীরে খবর না দিয়ে উল্টা ঝগড়া করছে। যেমন তেমন ঝগড়া না, চুলোচুরি মার্কা ঝগড়া। এদিকে রাহাকে থেমে যেতে দেখে আফিফ বলে, কি হলো, থামলে কেন? দাও আরো, ভালো লাগছিল তো আমার। আফিফের কথাটা রাহার কাছে ব্যঙ্গাত্মক মনে হলো। সে আফিফের মাথা থেকে নিজের হাত জোড়া সরিয়ে আনে, তারপর অপরাধীর মতো মুখ করে বলে, আই এম সরি এগেন। তা কেন? আপনার মাথা ব্যথা করছিল, আর আমি একের পর এক ব্ল্যান্ডার করেই চলেছি। প্রথমে বাজে কফি, এখন আবার চুল টানলাম। আপনার ব্যথা লেগেছে নিশ্চয়ই। নিজের দিকে তাকিয়ে কথাগুলো বলে রাহা। আফিফ তার কথা শুনে হেসে দেয়, তারপর বলে, আমার ব্যথা লাগে, বরং ভালো লাগছিল। ডাক্তার হয়েও ওষুধ নেওয়ার আর তেমন একটা পছন্দ না। আগে যখন আমার মাথা ব্যথা হতো তখন তো আদিবা আমার চুল টেনে মাথা ম্যাসাজ দিত। তুমি নিজের অজান্তেই আমার পেন কিছুটা কমিয়ে দিয়েছো।
সত্যি? রাহা চোখ ছোট ছোট করে বলে। আমি আপনার বাবা? আফিফ রাহার কথায় আবারও থতমত খেয়ে যায়। সে রাহাকে কিছু বলবে তার আগেই রাহা হেসে দেয়। আফিফ হা করে তাকিয়ে দেখতে থাকে তার হাসি। তাদের বিয়ের 2 সপ্তাহ পার হয়েছে কাল। এতগুলো দিনে সে কখনোই রাহাকে এমন প্রাণ খুলে হাসতে দেখেনি। তাই আজ তাকে এমনভাবে হাসতে দেখে আফিফ অবাক হয়ে যায়। রাহা মেয়েটা তার বাবা মায়ের মতো ভীষণ সুন্দর। হাসলে 2 গালে 1 ইঞ্চির মতো দেবে যায়, মানে টোল পড়ে। টোল পড়া মানুষদের হাসলে কতটা সুন্দর লাগে আশা করি আপনারা জানেন। রাহা নিজের হাসির প্রকোপ কিছুটা কমিয়ে বলে, আপনি কি আমার কথা সিরিয়াস নিয়েছিলেন আফিফ? কেমন থতমত খেয়ে গিয়েছিলেন? কথাটা বলে রাহা আবার হেসে দেয়। তার হাসি দেখে আফিফও হেসে দেয়। ঘাড়ের পেছনের দিকে চুলকে বলে, তেমন কিছু না। তাদের হাসাহাসির মাঝেই নিচ থেকে ডাক আসে ডিনার করার জন্য। আফিফের কফি ততক্ষণে প্রায় শেষ হয়ে গিয়েছে। রাহা মগটা নিজের হাতে তুলে নিয়ে ঘর থেকে বের হতে হতে বলে, তাড়াতাড়ি নিচে আসুন, সবাই অপেক্ষা করছে। আফিফ তাকে পেছন থেকে ডেকে বলে, রাহা শুনুন। জি। রাহা ঘাড় ঘুরিয়ে আফিফের দিকে তাকায়। আফিফ বলে, আপনার হাসিটা সুন্দর। মাঝের মধ্যে এই সুন্দর হাসিটা দেখার সুযোগ এই অধমকে দিয়েন। আফিফের কথা শুনে রাহা লজ্জা পেয়ে যায়। সেই সাথে মনের কোণে একটা ভালো লাগাও কাজ করে। সে কোনো মতে বলে, ধন্যবাদ। কথাটা বলে রাহা ফুরুত। আফিফ তার পালিয়ে যাওয়া দেখে বুঝতে পারে তার বউ লজ্জা পাচ্ছে। সে নিজে নিজে কিছুক্ষণ হেসে হাঁটা দেয় নিচে যাওয়ার জন্য। মাথা নিচু করে অপরাধীর ন্যায় সোফায় বসে আছে মেহেরিমা। তার ঠিক বিপরীতে পায়ের সোফায় বসে আছে হায়া। তীক্ষ্ণ তার দৃষ্টি। হায়া কোনো কথা না বলে জায়গা ছেড়ে উঠে যেতে নেবে, তখনই মেহেরিমা তাড়াহুড়ো করে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। হায়া কয়েকবার মেহেরিমাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু মেহেরিমা শরীরের সব শক্তি দিয়ে ধরে রাখায় তেমন একটা সুবিধা করতে পারে না। হায়া হানিয়াকে বলে, আম্মু, তোমার বড় ছেলের বউকে বলো তো আমায় ছাড়তে। মেজাজ খারাপ হচ্ছে কিন্তু আমার। ননদের সাথে এত জড়াজড়ি কিসের আজব তো? হায়ার কথা শুনে মেহেরিমা ফুপিয়ে কেঁদে ওঠে। মেহেরিমার কান্না শুনে হায়ার রাগ কিছুটা পড়ে যায়, কিন্তু পুরোপুরি যায় না। সে মেহেরিমাকে জড়িয়ে না ধরেই বলে, এত কাঁদছিস কেন? ছেড়ে যাওয়ার সময় একবারও আমাদের কথা মনে পড়েনি? আমার কথা বাদ দে, আমার ভাইটার কথা তোর একবারও মনে পড়েনি? এতটা কঠোর কি করে হতে পারলি তুই মেহরিমা? এত কঠোর হৃদয় মেহরিমাকে তো আমি চিনি না। আমি যাকে চিনতাম তার মনটা তো ছিল একদম কাদামাটির মতো নরম। কথাটা বলে এবার জোর খাটিয়ে নিজের থেকে মেহরিমাকে ছাড়িয়ে নেয় হায়া। সোফার উপর একপাশে রাখা নিজের সাইড ব্যাগটা কাঁধে নিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, আমি আসছি, রাত হয়ে গিয়েছে, উনি আর মাম্মা টেনশন করবে। কথাটা বলে হায়া হাঁটা শুরু করে মেজা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হায়া চোখের আড়াল হতেই মেহরিমা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। হানিয়া তার কাছে এসে তাকে আগলে নেয় নিজের বুকের সাথে। নানান ধর কথা বলে তাকে শান্ত করতে চেষ্টা করে। এ কি, আপনি বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? জাহানকে বালিশ নিয়ে সোফার দিকে যেতে দেখে মেহেরিমা তটস্থ গলায় প্রশ্নটি করে। জাহান তার ছোট্ট বক্তব্যটি দিয়ে বলে, সোফায়। কেন? এত বড় বেড থাকতে আপনি সোফায় যাচ্ছেন কেন? মেহেরিমা একের পর এক প্রশ্ন জাহান কিছুটা বিরক্ত বোধ করে। সে বিরক্তিকর গলায় বলে, ঘুমাতে যাচ্ছি। পেয়েছো তোমার প্রশ্ন? এখন আমি যেতে পারি নাকি আরো প্রশ্ন আছে? বেডে কি হয়েছে? বেডে ঘুমন। দিনগুলো বেশ ভালোভাবে কেটে যাচ্ছে সকলের। আসিয়ান, হায়া, জাহিন, আদিবা, রাফিফ, রাহা এই 3 জুটি তাদের সংসার জীবনটাকে বেশ এনজয় করছে। কিন্তু বাকি আরেকটা জুটি জাহান, মেহরিমা, তারা যেন একটা রেখায় আটকে গিয়েছে। জাহান মেহরিমার বিয়ের 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু তাদের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। জাহান এখনও কঠিন অভিমান করে রয়েছে মেহরিমার সাথে। কেন মেহরিমা তাকে ছেড়ে গেল? সে কি মেহরিমাকে বারবার বলেনি সে মেহরিমাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছে, নিজের আত্মাটাকে তার কাছে সঁপে দিয়েছে? তাহলে মেহরিমা কেন তাকে ছেড়ে যাওয়ার দুঃসাহস দেখালো? জানতো শয়তানের প্ররোচনা পড়ে নিজের ক্ষতিও করে দিতে পারত। তখন জাহানের কোন ভালোটা হতো মেহরিমার এই ত্যাগের? তালুকদার বাড়িতে সবাই ব্রেকফাস্ট করতে বসেছে একসাথে। হানিয়া তার 2 পুত্রবধূদের বসে নিজেই বরাবর মতো সার্ভ করছে। সে এখনও সংসার দায়িত্ব পুত্রবধূদের কাঁধে চাপিয়ে দিতে চায় না। হাতে হাতে সাহায্য করে ঠিক আছে, কিন্তু পুরোপুরি দায়িত্ব দেয়নি সে। দেখুক, শিখুক, বাকি জীবন তো পড়েই আছে সংসার করার জন্য। জাবিয়ান খেতে খেতে তার বাবাকে বলে, বাবা, জাহান শাহিনের বিয়ে তো অনেক দিন হলো, কিন্তু ওদের রিসেপশন করা হলো না। আমি ভাবছিলাম ভালো একটা ডেট দেখে ওদের রিসেপশনের ব্যবস্থা করে ফেলবো।
তোমার মতামত কি এ বিষয়ে? বৃদ্ধ মিস্টার তালুকদার ছেলের মতামত চাওয়া দেখে মনে মনে বেশ খুশি হলেন। ছেলেদের বিয়ে দিয়েছে, তাও এখনো সে বাবার থেকে মতামত না নিয়ে কাজ করে না। মিস্টার তালুকদার ক্ষীণ স্বরে বলেন, তুমি যেটা ভালো মনে করেছো করো, আমি তোমার সব বিষয়ে পূর্ণ আস্থা রাখি ভাবিজান। তাও তুমি তোমার মতামত দাও। করতে পারো। দাদুভাইদের বিয়ে হয়েছে, অনেকেই বিয়েতে আসতে পারেনি। আবার জাহান দাদুভাইয়ের বিয়ে সম্পর্কে অনেকেই জানে না, তাই রিসেপশনটা তাড়াতাড়ি করে ফেলেই ভালো হবে। আচ্ছা মাম্মা। রোজি বেগমকে উদ্দেশ্য করে বলে জাবিয়ান। তুমি কি বলো এই বিষয়ে? রোজি বেগমকে তখন খাইয়ে দিচ্ছিল আদিবা। দুই নাতিবউ ভীষণ ভালোবাসে ছোট দাদিকে। তার শরীরের অবস্থা এতটাই নাজুক যে নিজ হাতে খেতে পর্যন্ত কষ্ট হয়, তাই তাকে হানিয়া বা মেহরিমা আদিবা খাইয়ে দেয়। কাজটা তারা বেশ ভালোবাসার সহিত করে। রোজি বেগমের খাওয়া শেষ করে দিয়েছে ততক্ষণে। আদিবা তার মুখ ধুয়ে আলতো হাতে মুছে দেয়। রোজি বেগম কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়ার সাথে একমত আমি বাবা। আচ্ছা, কেমন লাগছে তোমার? তুমি কি এখানে থাকবে নাকি শুয়ে দিবে আসবে তোমাকে? না, খারাপ লাগছে না, এখানেই থাকি। খাওয়া ছেড়ে উঠতে হবে না কাউকে। আদিবা বসে পড়ে ব্রেকফাস্ট করতে। এতক্ষণ তারা সকলেই চুপচাপ জাবিয়ানদের কথা শুনছিল। জাবিয়ান এবার ছেলেদের দিকে ফিরে তাদের উদ্দেশ্য করে বলে, তোমাদের কি মতামত? কবে রাখলে তোমাদের সুবিধা হয়? জাহিয়ান বলে, আমার অফিসে আপাতত কোনো প্রেশার নেই, আমি 1 মাস ফ্রিতেই আছি। জাহান, তুমি ফ্রি আছো এই মাসে, নাকি তোমার কোনো ক্যাম্প বা সার্জারি আছে? সামনে মাসের 2nd উইকে একটা নতুন ডিল সাইন করব, তারপর থেকে হয়তো আবার বিজি হয়ে যাব। জাবিয়ান জাহানকে উদ্দেশ্য করে বলে, তেমন কোনো প্ল্যান নেই বাবা, সার্জারি একটা আছে, কিন্তু সেটা এই সপ্তাহে হয়ে যাবে। তারপর ইমার্জেন্সি কোনো কেস না আসলে আমি ফিরে আসি। জাবিয়ান মেহরিমা আদিবা ও হানিয়ার কাছ থেকেও মতামত নেয়। তাদেরও কোনো সমস্যা নয় দেখে ঠিক করা হয় সামনের সপ্তাহের শেষের দিকে জাহান, মেহরিমা ও জাহিন আদিবার রিসেপশন। হানিয়াকে জাবিয়ান বলে মির্জা বাড়িতেও যাতে খবরটা পৌঁছে দেয় এবং এই বাড়ির সবাই যাতে এই সপ্তাহে এ বাড়িতে এসে পড়ে। হায়া, আশিয়ান, মেহরিমা, জাহান ও আদিবা জাহিন আজ প্রথমবারের মতো সকলে বাইরে বের হয়েছে সময় কাটানোর জন্য। তাদের 3 জুটিরই বিয়ের পর একের পর এক ঝামেলায় জোরে জোরে ঘুরে মন মানসিকতা নষ্ট হয়ে গিয়েছিল। আজ আশিয়ানের প্রস্তাব দেয় একটু আলাদা, নিভৃতে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। আশিয়ান এখন মোটামুটি ভালোই সুস্থ। মাথার বড় ব্যান্ডেজটা করে ছোট্ট একটা 1 টাইম লাগানো হয়েছে বর্তমানে। তারা সকলে একটা রিসোর্টে এসেছে ঘুরতে। শহর থেকে একটু বাইরে সাইডে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সেই রিসোর্টের নাম পুষ্পের নীরব নিকুঞ্জ। রিসোর্টের মালিক ভদ্রলোক নিজের ও তার প্রিয়তমার নামের সাথে মিলে রিসোর্টের নাম রাখেন। রিসোর্টটি দেশি বিদেশি নানান ধরনের ফুল দিয়ে সুরভিত হয়ে আছে। আশিয়ানদের প্ল্যান আজকের দিন ও রাতটা তারা এখানে কাটিয়ে কাল সকালে ব্রেকফাস্ট সেরে বাসায় রওনা হবে। এসেই তারা সকলে ফ্রেশ হতে চলে যায়। আধা ঘন্টার মাঝে ফ্রেশ হয়ে সকলে বের হয়ে আশেপাশে ঘুরতে। আশিয়ান, হায়া, জাইন আদিবা বেশ এনজয় করছে শর্ট টাইমের এই অঘোষিত ট্রিপটা। শুধু ব্যতিক্রম অবস্থানে আছে জাহান, মেহরিমা। অন্য দুটো জুটি যেখানে হাতে হাত রেখে কাঁধে মাথা রেখে হাঁটছে, সেখানে জাহানের মুল্লুকে, মেহরিমা আরেক মুল্লুকে। মেহরিমা আগে আগে হাঁটছে আর জাহান তার পিছে পিছে পেছনে পকেটে 2 হাত গুজে তাকে পাহারা দিতে দিতে যাচ্ছে। মেহরিমা শুরুতে জাহানের পাশে হাঁটতে থাকে, কিন্তু জাহান মেহরিমার দিকে খেয়াল না করে ফোন টিপতে ব্যস্ত। আসলে সে মেহরিমার পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, পরীক্ষা। জাহান দেখতে চাইছে তার রাগ ভাঙানোর জন্য মেহরিমা ঠিক কি কি করতে পারে। অনেক তো হলো, সে নিজেকে প্রকাশ করেছে। মেহরিমা এখন নিজের দায়িত্ব নিজে বুঝে নিক। বর রাগ করেছে, সে রাগ ভাঙাবে। এখন কিভাবে ভাঙাবে সেটা মেহরিমার বিষয়। মেহরিমা মন খারাপ করে আনমনে এদিক সেদিক তাকাতে তাকাতে হাঁটছিল। হঠাৎ শাড়ির সাথে বেজে মুখ থুবড়ে পড়ে যেতে নিলে জাহান ঝড়ের গতিতে পেছন থেকে হেঁটে এসে মেহরিমার কোমর আঁকড়ে ধরে তাকে নিজের বাহু ডোরে বন্দি করে নেয়। মেহরিমা বেঁচে যায় নিচে পড়া থেকে। মেহরিমার মাথা গিয়ে ঠাঁই পায় জাহানের প্রশস্ত বুকে। জাহানের হার্টবিট এতটাই জোরে বিট করছে যে সে হয়তো নিজের হার্টবিটের আওয়াজ নিজেও শুনছে। মেহরিমা থেকে জাহান বেশি ভয় পেয়ে গিয়েছিল। ভালোবাসা তো এমনই, প্রিয় মানুষটির ছোট্ট একটি আঘাতও বুকে ভীষণ বাজে ভাবে লাগে। জাহান মেহরিমাকে নিজের বুক থেকে সরিয়ে তার দুগালে হাত রেখে অস্থির হয়ে উঠছে। কোথাও ব্যথা পেয়েছো? নিজের প্রতি এতটা বেখয়ালিপনা কেন তোমরা? একটু কি খেয়াল রাখতে পারো না নিজের? এখন আমি এসে না ধরলে পরে গিয়ে ব্যথাটা পেত কে? শেষে কথাগুলো বেশ রাগান্বিত গলায় ভৎসনা করে বলে জাহান। উত্তেজনাবশত কথাগুলো একটু জোরে বলে ফেলায় আশিয়ানরাও শুনতে পায়।
আশিয়ান, হায়া, জাহিন, আদিবা নিজের হাঁটা থামিয়ে পেছনে ঘুরে দেখে জাহান মেহরিমাকে বকছে। হায়া ভয় পেয়ে যায় এটা ভেবে মেহরিমা আবার তাকে কি না কি বলে রাগিয়ে দিয়েছে। সে তাদের কাছে যাওয়ার জন্য ছুট লাগায় আর পেছন পেছন বাকিরাও যায়। হায়া জাহানদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বর্দা ভাই, মেহুকে বকছো কেন? জাহান তখনও রেগে থাকায় চিবিয়ে চিবিয়ে বলে, বকবো না তো কি করব বল, কি করেছে শুনবি? নিজের একটা হাফ ইঞ্চির পরে আছে 1.5 ইঞ্চির শাড়ি, সামলাতে তো পারে না, শাড়িতে বেঁধে মুখ থুবড়ে পড়তে গিয়ে নিয়েছিল। আমি সময় মতো ধরে ফেলেছি, না হলে পরে হাত পা ছিলতো 100% শিওর। জাহান মেহরিমার দিকে তাকিয়ে কথাগুলো বলে আর মেহরিমা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সেই সাথে মুখটাও ফুলিয়ে রেখেছে। সে হাফ ইঞ্চি কোথায়, পুরো 5 ফুট 4 ইঞ্চি লম্বা। সে হাইটে একদম পারফেক্ট, তাও জাহান তাকে হাফ ইঞ্চি বলে তার অভিমান হয়েছে। অন্যদিকে হায়া জাহানের কথা শুনে হাফ ছেড়ে বাজে। সে তো ভেবেছিল মেহরিমা হয়তো সে উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। হায়া তার ভাইকে শান্ত করতে করতে বলে, আচ্ছা আর রাগ করতে হবে না, মেহু আমার সাথে থাকবে এখন থেকে, আর আমার সাথে। কথাটা বলে হায়া মেহরিমার হাত ধরে নিজের সাথে নিয়ে যেতে নেড়ে জাহান তাকে থামিয়ে দেয়। মেহরিমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমার সাথেই থাক, তুই নিজেও একটা উল্লুক, সেটা ভুলে যাচ্ছিস কেন? আশিয়ান ভাইয়ের সাথে থাকতে থাকতে জিনিসপত্রের সাথে ঠুকঠুকুনিও হয়তো কম খাস, কিন্তু একেবারে যে খাস না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোদের দুটোকে একসাথে সারি, তারপর দুটোই পরে গিয়ে হাত পা ছিলে আমাদের পেরেশানিতে বাড়া। তুই আশিয়ান ভাইয়ের সাথে চা, আর এই উল্লুক আমার সাথে থাকুক। হায়াকে উল্লুক বানা বলায় আশিয়ান, জাহিন আর আদিবা হেসে দেয় সমস্বরে। আর এদিকে হায়া মেহরিমার চোখ ছোট ছোট করে জাহানের দিকে তাকিয়ে আছে। হঠাৎই হায়া জাহানের কাছে এসে তার বাহুতে ধুমধাম কয়েকটা লাগিয়ে দেয়। আশিয়ান তাকে তাড়াতাড়ি করে সরিয়ে আনে জাহান থেকে। হায়া কপট রাগ দেখিয়ে বলে, ছাড়ো না শিয়ান, আমায় উল্লুক বলা বের করছি আমি। কত বড় সাহস আমাকে আর আমার বেস্টুকে উল্লুক বলে। দাঁড়াও, তুমি বাসায় গিয়ে পাপার কাছে কান মলা না খাইয়েছি তোমায়, তাহলে আমার নাম জেসমিন তালুকদার হায়া না। আশিয়ান তাকে সেখান থেকে বুঝিয়ে সুঝিয়ে অন্যদিকে নিয়ে যায়। জাহিন, আদিবা ও আপারা চলে যায় নিজেদের মতো ঘুরতে। জাহান এবার মেহরিমার হাত ধরে আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে হাঁটছে। মেহরিমা শুরুতে মুখ ফুলিয়ে রাখলেও পরে তার মন বলে, এখন রাগ দেখিয়ে মুখ ফুলিয়ে রাখার সময় না মেহু, আগে জাহানের রাগ ভাঙা, তারপরে ভদ্রলোক ইচ্ছে মতো নাকানি চুবানি খাওয়ানো যাবে। মনের কথা মেনে নিয়ে মেহরিমার রাগ করে থাকে না, সেও জাহানের সাথে প্রকৃতি উপভোগ করতে থাকে। সাহস জুগিয়ে আস্তে আস্তে নিজের মাথাটা জাহানের কাঁধে রাখে। মনে মনে ভয় পাচ্ছে সে, জাহান যদি তার কাঁধ থেকে মেহরিমার মাথাটা সরিয়ে দেয়। কিন্তু না, কয়েক মিনিট হয়ে যাওয়ার পরও জাহান যখন মেহরিমার মাথা নিজের কাঁধ থেকে সরিয়ে দেয় না, তখন মেহরিমার মন খুশিতে নেচে ওঠে। মেহরিমা হাঁটতে হাঁটতে ভাবে, ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, রোজ এত গুনাহ করার পরও আমার প্রতি এত রহম করার জন্য, আমার মতো একজনকে এতটা ভালোবাসার জন্য, জাহানের মতো একজন মানুষকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এদিকে রাতে ডিনার শেষ করে রাহা বসে বসে ফোন স্ক্রল করছে আর আফিফ নিজের কিছু কাজ সেরে নিচ্ছে। স্ক্রল করতে করতে একটা গ্রুপ ফটোতে রাহার চোখ আটকে যায়। আশাইদের গ্রুপ ফটো দেখেছিল রাহা। হায়া তাদের সকলকে ট্যাগ করে পোস্ট করেছে। এক এক পিকও আছে তাদের সবার। অন্যদের চাইতে সে বারবার জাহান আর মেহরিমার পিকগুলো জুম করে করে দেখছে। একটা এক এক পিকে মেহরিমা লজ্জায় নিজের দিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে পবিত্র একটা হাসি, আর জাহান মুগ্ধ দৃষ্টিতে মেহরিমাকে দেখছে। তখনই পিকটা তুলেছে কেউ। গ্রুপ পিকগুলোতে জাহান মেহরিমার কাঁধ জড়িয়ে ধরে রেখেছে। জাহান যে মেহরিমাকে পেয়ে কতটা খুশি তা তার চোখ মুখ দেখেই বলে দেওয়া যাচ্ছে। ছবিগুলো দেখে রাহার বুক ভারী হয়ে ওঠে, চোখে অশ্রু জমতে শুরু করে। হাঁসফাঁস করতে থাকে একটু নিশ্চিন্তে কান্না করার জন্য। হঠাৎই ফোনটা দূরে ছুঁড়ে ফেলে হনহনিয়ে রুম থেকে বের হয়ে যায়। এমন অদ্ভুত শব্দ হয় আফিফ একটু চমকে যায়। সে ল্যাপটপে কাজ করছিল, তাই রাহার দিকে এতটা খেয়াল ছিল না তার। রাহাকে এমন তাড়াহুড়ো করে চলে যেতে দেখে তার কপালে ভাঁজ পড়ে। তার উপর আবার ফোন ছুঁড়ে মারার আওয়াজও সে বেশ ভালো মতোই পেয়েছে। সে ল্যাপটপ ছেড়ে ফোনটা হাতে তুলে নেয়। বন্ধ হয়নি ফোনটি, তাই সে সহজেই দেখতে পারে স্ক্রিনে জলজল করতে থাকা আশিয়ানের ফটোগুলো। আফিফের বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। বুকের কথা চিনচিনে ব্যথাও করছে তার। আফিফ ফোনটা বেডসাইড টেবিলে রেখে নিজেও বের হয়ে আসে রুম থেকে। আন্দাজ করে হাঁটাতে তাদের ছাদের দিকে। ছাদের কাছাকাছি এসে শুনতে পায় রাহার শব্দ আর কান্না করার আওয়াজ। আফিফ জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে ভেতরে নেয়, তারপর সেগুলো মুক্ত করে দেয়। আবারও হাঁটা লাগায়। ছাদে এসে দেখতে পারে
রাহা ছাদে ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদছে। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা সে যে কি সুছালো আর তীক্ষ্ণ হয় তা যার সাথে না হয়েছে সে অনুভূতিটা বুঝতে পারে না। আফিফ নিঃশব্দ পায়ে হেঁটে রাহার পেছনে গিয়ে সামান্য দূরত্ব রেখে বসে পড়ে। অপেক্ষা করতে থাকে রাহার কান্না থামার। প্রায় 10 থেকে 12 মিনিট পর রাহার কান্নার তোপ একটু একটু করে কমতে কমতে একসময় বন্ধই হয়ে যায়। শুধু মাঝে মধ্যে তার নাক টানার আর ফোপানো আওয়াজ পাওয়া যায়। একসময় সে শব্দও বন্ধ হয়ে যায়। রাহা চুপ করে বসে অসংখ্য তারা জলজল করতে থাকা আকাশ দেখতে থাকে। ঠিক তখনই আফিফ এমন কিছু কথা বলতে থাকে যা রাহাকে বিস্ময়ের সাগরে ডুবিয়ে মারতে যথেষ্ট। এদিকে রাহাত আজ অন্যান্য দিনের থেকে একটু আগেই চলে এসেছে। ইদানিং তার মন মেজাজ ভালো যাচ্ছে না। বিয়ের পর থেকে মেয়ের সাথে একদিনের জন্য কথা হয়নি। এমনটা না সে ফোন করেছিল, কিন্তু রাহাই ফোন রিসিভ করেনি। সে বুঝতে পারে মেয়ে তার ভীষণ কষ্ট পেয়েছে। সেও বা কী করত? সব ধরনের চেষ্টাই তো করেই ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এসে তার বউ আর জাহান পুরো গেমটা ঘুরিয়ে দিল। হ্যাঁ, রাহাত মনে করে মুনতাহার জন্য সে তার মেয়ের ইচ্ছে পূরণ করতে পারেনি। অথচ বোকা রাহাত এটা বুঝে না জাহান যেখানেই নিজেই মানা করে দিয়েছিল সে মেহরিমা ব্যতীত আর কাউকে বিয়ে করবে না, সেখানে মুনতাহা বেগমের কিছু বলা না বলায় কি আসে যায়। সেদিন বিয়ে থেকে এসে রাহাত মুনতাহাকে অনেক খারাপ কথা শোনায়। মুনতাহা তাকে বরাবর মতোই বিষয়টা বোঝাতে চায়। ছলচাতুরি করে মেয়েটা তাদের হয়ে গেলেও তাদের মেয়ে কোনোদিন সুখী হতো না, কিন্তু এবারও বুঝতে চায় না। সে নিজের লজিকে বলে, বিয়ে হয়েছে, থাকতে থাকতে একদিন না একদিন ঠিকই মেনে নিত, ভালোবাসাও তৈরি হয়ে যেত, কিন্তু তোমার কারণে আমার মেয়ে তার ভালোবাসা মানুষটিকে পেল না। মুনতাহা প্রত্যুত্তরে বলেছিল, আসলেই কি ভালোবাসা হয়তো, হ্যাঁ মেনে হয়তো একদিন জাহান নিত, কিন্তু সত্যিকারের ভালোবাসা ভুলে গিয়ে রাহাকে আবারও ভালোবাসতে পারত। কই তুমি তো আজও আমায় ভালোবাসনি, কথাটা বললেন না। আজও তুমি হানিয়াকে বুকের গভীরে সযত্নে লালন করে রেখেছ, যেখানে আমি নামক ব্যক্তিটির অস্তিত্বটুকু অবধি নেই। মুনতাহার এই কথা সহ্য করতে না পেরে রাহাত সব সীমা অতিক্রম করে মুনতাহার গায়ে হাত তোলে। বিয়ের এতগুলো বছরের সেই দিন প্রথমবারের মতো রাহাত মুনতাহার গায়ে হাত তুলেছিল। হানিয়ার কথা তোলায় সে হাতটা তুলেছে মূলত। মুনতাহা নিষ্প্রাণ চোখে রাহাতের দিকে তাকিয়ে থাকে। থাপ্পড়টা তার গালে না বুকে গিয়ে লেগেছে। রাহাত থাপ্পড় মেরে নিজেও কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। রাগের মাথায় সে তার স্ত্রী তার সন্তানদের মার গায়ে হাত তুলে ফেলেছে কথাটা মস্তিষ্ক অনুধাবন করতে পেরে রাহাত ঘাবড়ে যায়। হ্যাঁ, সে এই নারীটির সাথে দায়িত্ব নামক সম্পর্ক চালিয়ে এসেছে। নারীটি তার জীবনের সবটা দিয়ে রাহাতকে ভালোবাসলেও রাহাত তার প্রথম ভালোবাসাকে আজও ভুলতে পারেনি। তাই বলে গায়ে হাত দিবে, যেটার কথা রাহাত কল্পনাতেও কোনোদিন আনেনি, আজ সেই কাজই নাকি সে করে ফেলল। লজ্জায় অপরাধ বোধে রাহাত সেদিন স্তব্ধ বিমূঢ় হয়ে সে স্থান ত্যাগ করে বাইরে চলে গিয়েছিল। তারপর থেকে সে আর মুনতাহা আলাদা রুমে থাকে। মুনতাহা থাকে গেস্ট রুমে আর রাহাত নিজের রুমে থাকে। রাহাত তাকে রুমে আসার কথা বললেও সেদিনের থাপ্পড় মারার জন্য একবারও মাফ চায়নি। মুনতাহা তাকে শুধু একটা কথাই বলেছিল, যেই মানুষটার সাথে 23টা বছর সংসার করেও তার মনে জায়গা করতে পারলাম না, সেখানে তার রুম দিয়ে আমি কি করব? থাকি না দুজন দুই রুমে, ভালো থাকার অভিনয়টা 2 রুমেই থেকেও খুব সুন্দরভাবেই চালিয়ে যাব আমি। এই বিষয়ে তুমি একদম নিশ্চিন্তে থাকো, ছেলেও কিছু টের পাবে না। রাহাত মুনতাহার কথার প্রত্যুত্তরে কিছুই বলতে পারেনি। কোন মুখে বলবে? মুখ তো সে নিজেই খুইয়েছে। মুনতাহা যদিও বলেছিল রায়হান কিছু টের পাবে না, কিন্তু সে তো অলরেডি সব জেনে গিয়েছে তাদের অজান্তেই। রাহাত মুনতাহার ঝগড়া, কথা কাটাকাটি সব কিছুই সে শুনেছে আর দেখেছে। তারপর থেকে সে তার বাবাকে প্রচণ্ড ঘৃণা করতে শুরু করেছে। পারতপক্ষে কথা বলে না সে তার বাবার সাথে। বাসা থাকলে বেশিরভাগ সময় মায়ের কাছে থাকে, না হয় নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকে। খাবারের টেবিলে কম আসা যাওয়া হয় তার। রাহাতকে মুনতাহা বেড়ে খাওয়ালেও নিজে ছেলেকে ছাড়া খায় না। রাহাতের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর মা ছেলে একসাথে বসে খায়। আজ অফিস থেকে রাহাতকে তাড়াতাড়ি ফিরতে দেখে মুনতাহা একটু অবাকই হয়, কিন্তু কোনো বাক্যলাপ করে না তার সাথে। আগে এমনটা হলে সে রাহাতকে প্রশ্ন করতে করতে মাথা খারাপ করে দিত। কি হয়েছে আপনার? তাড়াতাড়ি আসলেন যে? শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? এক প্রকার অস্থির হয়ে নিজের প্রেশারই বাড়িয়ে ফেলত।
রাহাত বরাবরই তেমন একটা গুরুত্ব দিত না মন্থার এমন কেয়ার, কিন্তু আজ মন্থা কিছু জিজ্ঞেস না করায় তার মনটা কেমন খচখচ করছে। রাহাত আর চোখে মন্তাহাকে একবার দেখে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। যাওয়ার আগে উঁচু গলায় বলে যায়,